ইউনিভার্সিটির ক্যান্টিনটা আজ অস্বাভাবিকভাবে ফাঁকা। দুপুরের লম্বা ব্রেক চলছে, তাই বেশিরভাগ ছাত্রছাত্রীর বাইরে। কেউ মাঠে বসে আড্ডা দিচ্ছে, কেউ করিডোরে হাঁটাহাঁটি করছে। ক্যান্টিনের ভিতরে শুধু ছড়িয়ে ছিটিয়ে কয়েকজন বসে আছে, আর দূরে কিচেন থেকে আসছে থালা বাসনের টুংটাং শব্দ। ক্যান্টিনের এক কোণে পাশে বসে আছে তে আর জেমিন। দুজনেই সামনে রাখা খাবার নিয়ে ধীরে ধীরে খাচ্ছে আর মাঝে মাঝে গল্প করছে। তের পায়ের উপর আজও হালকা শব্দ করছে, সে নিজেও খেয়াল করছে না, কিন্তু জেমিন মাঝে মাঝে তাকিয়ে দেখছে কৌতূহল চোখে। এই নুপুরটা নতুন নাকি? সে একটু হালকা অপ্রস্তুত হয়ে গেল। কিছু বলার আগেই অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ আসলে। তার গলায় অস্বাভাবিক একটা টান। জেমিন দুষ্টুমি কণ্ঠে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কেউ এসে তাদের সামনে চেয়ারটা টেনে বসে পড়লো। চেয়ারের সাথে দুজনেই চমকে তাকালো, দেখে সামনে বসে আছে ইয়ঞ্জন। তে আর জেমিন দুজনে এক মুহূর্তে থেমে গেল। দুজনের চোখে একরকম ভয় আর অস্বস্তি ভেসে উঠল। তারা একে অপরের দিকে তাকালো, যেন বুঝে নিতে চাইছে এখন কি করা উচিত। ইয়ঞ্জন কিছুক্ষণ চুপ করে বসে রইল, তার মুখে আজ অন্যরকম একটা ভাব। সাধারণ সেই আত্মবিশ্বাসী একটু রুক্ষ ভঙ্গিটা নেই, বরং যেন দ্বিধা কাজ করছে। কিছুক্ষণ পর সে ধীরে মাথা তুলে তের দিকে তাকালো, নরম সুরে বলে উঠল, তে, আই এম সরি। আমি আসলে ওই দিনের ব্যবহারের জন্য সরি। ক্যান্টিনের সেই নিরিবিলি কোণায় কয়েক সেকেন্ড যেন থেমে রইল। আপনি যদি সত্যিই মন থেকে সরি বলেন তাহলে আমি ক্ষমা করে দিব। একটু থেমে আবার বলল, কারণ মানুষ মাত্রই ভুল করে, আর আশা করি আপনি আর কখনো এমন ভুল করবেন না। তার কণ্ঠে কোনো রাগ নেই। আমি আর কখনোই এরকম করব না। জেমিন চুপচাপ বসে সবকিছু দেখছিল, তার চোখে কিন্তু এখনো হালকা সন্দেহের ছাপ। সে ইঞ্জিনের দিকে একবার তাকালো, তারপর তের দিকে। কিছু না বলে হঠাৎ তের হাতটা আলতো করে ধরে নিচু কণ্ঠে বলল, তে চল একটু হাঁটি। তে যখন চলে যাবে জেমিনের সাথে, তখনই ইয়ঞ্জন বলে উঠল, শোনো, আমরা কি বন্ধু হতে পারি? তে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার দিকে, চোখে ভাবনা। হঠাৎ করে কোনো উত্তর দিতে পারলো না, শেষমেশ ধীরে বলল, ভেবে দেখবো। তার কণ্ঠে ছিল দ্রুত, কিন্তু পুরোপুরি অস্বীকারও না। তারপর কিছু না বলে জেমিনের সাথে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। দুজনের পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল করিডোরে। ইয়ঞ্জন চুপচাপ বসে রইল, তার চোখ স্থির সেই দরজার দিকে যেখান দিয়ে একটু আগে তে বেরিয়ে গেল। মাঠের এক কোণে বড় একটা বট গাছের নিচে পাশাপাশি বসে আছে জাংকুক আর তার বন্ধু সায়নো। পাশাপাশি তাদের একটা বান্ধবীও আছে, যার নাম রোজি। বট গাছের ছায়া পড়ে আছে তাদের উপর, হালকা বাতাসে পাতা নড়ে নড়ে শব্দ করছে। জাংকুকে একটু দূরে তাকিয়েছিল, হঠাৎ তার দৃষ্টি গিয়ে থামলো ক্যান্টিনের দিকের পথটায়। তে আর যেমন বের হয়ে আসছে, তের পায়ের হালকা নুপুরের শব্দ যেন দূর থেকেও তার কানে পৌঁছে গেল। জাংকুক উঠে দাঁড়ালো, তারপর বলে উঠল, তোরা বস, আমি একটু তের সাথে দেখা করে আসি। কথাটা বলা মাত্রই রোজির ভিতরে যেন আগুন চলে উঠল। তার চোখে রাগের ঝিলিক ফুটে উঠল, বুকটা শক্ত হয়ে গেল। সে নিজেকে সামলালো, মুখে সেটা পুরোপুরি প্রকাশ হতে দিল না। ঠোঁট চেপে ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করে হালকা তীক্ষ্ণতা কণ্ঠে বলল, জাংকুক, তে কি বাচ্চা নাকি? ওরা তো খেয়াল রাখতে হবে, ও এখন ইউনিভার্সিটিতে পড়ে, বড় হয়ে গেছে। জাংকুক এক মুহূর্ত থামলো না, সে রোজের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, ও মোটেও বড় হয়নি, আমার কাছে এখনো আগের মতোই ছোট। কথাটা বলে সে আর এক সেকেন্ডও দেরি করলো না, সোজা হাঁটা শুরু করলো তের দিকে। আসলে রোজি মনে মনে জাংকুককে পছন্দ করে, কিন্তু মুখে কখনো প্রকাশ করেনি। তবে সায়না রোজির ব্যাপারটা জানে, তাই রোজির দিকে তাকিয়ে বলল, বরফ এনে দিব নাকি? রোজি শক্ত গলায় বলে উঠল, তোর মাথায় দে বলদ। কথাটা শেষ করে সে আর এক মুহূর্তে বসলো না, উঠে দাঁড়িয়ে দ্রুত পা ফেলে সোজা ইউনিভার্সিটির পিছনের দিকে পথ ধরে হাঁটতে লাগলো। তার চলার ভঙ্গিটি বোঝা যাচ্ছিল রাগটা এখনো পুরোপুরি কমেনি, বরং ভিতরে ভিতরে জমাট বাঁধছে। সায়না চুপচাপ বসে রইল কিছুক্ষণ, তারপর রোজির চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, মুখে একরকম মিশ্র অভিব্যক্তি। আজব রাগ হলো জাংকুকের উপরে, আর দেখালো আমাকে। শালার জীবন নাই গার্লফ্রেন্ড, দেখতে হয় শুধু বান্ধবীর রাগ, তা আবার প্রেমের রাগ। কথাগুলো বলার সময় তার কণ্ঠে হালকা ব্যঙ্গ আর অভিমান মিশেছিল। ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিল তে, দূর থেকে জাংকুককে নিজের দিকে আসতে দেখে তার বুকের ভেতরটা হঠাৎ করে ধক করে উঠল। অকারণে নার্ভাস লাগতে শুরু করলো তার। পাশেই দাঁড়িয়ে থাকা জেমিনি সেটা চোখ এড়ায়নি। মুচকি এসে সে বলল, তুই তোর জাংকুক ভাইকে এত ভয় পাস কেন বলতো? তে একটু থমকে গেল, মুখে কিছু না বলল। ভিতরে ভিতরে একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়লো। ভয় পায় না, শুধু হৃদস্পন্দনটা বেড়ে যায়, মনে মনে বলল সে, কিন্তু বাইরে প্রকাশ করলো না। ছোট করে শুধু বলল, জানি না। এর মধ্যেই জাংকুক এসে দাঁড়ালো ওদের সামনে। তার উপস্থিতিতেই যেন চারপাশের সব শব্দ এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল তের কাছে। যেমন পরিস্থিতি বুঝে হালকা হেসে বলল, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, তুই আয়। কথা শেষ করে সে দ্রুত সরে গেল, দুজনকে একা রেখে।
তের বুকের ভেতর তখনও ধকধক করছে। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল, কি করছিলি ক্যান্টিনে? কণ্ঠটা শান্ত, কিন্তু তাতে হালকা প্রশ্নবোধক চাপা ভাব ছিল। তে একটু চমকে উঠল, মনে মনে ভয় পেয়ে গেল। যদি জানতে পারে আমি ইউজনের সাথে কথা বলেছিলাম, নিশ্চয়ই রেগে যাবে। ভাবনাটা মাথায় আসতেই সে তাড়াতাড়ি নিজেকে সামনে নিল। হালকা তোতলাতে বলল, আসলে আমার একটু খেতে ইচ্ছে করছিল, তাই আমি আর জিমিন ক্যান্টিনে গিয়েছিলাম, আর কিছু না। কথাটা বলে সে চোখ তুলতে পারল না। তার আঙুলগুলো অজান্তেই জড়িয়ে যাচ্ছে একে অপরের সাথে, আর বুকের ভিতরটা এখন অস্বাভাবিকভাবে কাঁপছে। জাঙ্কুক কপাল কুঁচকে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টিতে সন্দেহের হালকা ছাপ। তারপর প্রশ্ন করলো শান্ত গলায়, এভাবে তোতলাছিস কেন? তে একটু থমকে গেল, চোখ এড়িয়ে নরম স্বরে বলল, এমনি। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন আরও কিছু বলতে চাইছে। তারপর ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে বলল, আচ্ছা ক্লাসে যা, পরে কথা হবে। তে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু ঠিক তখনই জাঙ্কুক আবার বলল, আর হ্যাঁ, বেশি টই করে ঘুরবি না, না হলে কিন্তু শাস্তি দিব। শেষ কথাটায় তার কণ্ঠে হালকা কড়া ভাব থাকলো, কোথাও যেন লুকিয়েছিল গভীর যত্ন। তে মাথা নেড়ে ছোট্ট করে বলল, আচ্ছা। তারপর এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে ক্লাসের দিকে চলে গেল। দূরে যেতে যেতে তার নুপুরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল করিডোরের ভিড়ে। জাঙ্কুক দাঁড়িয়ে রইল সেখানেই, তার চোখ তখনও তীর চলে যাওয়ার পথেই স্থির। ঠোঁটের কোণে আস্তে একটা মুচকি হাসি ফুটে উঠল। সে খুব নিচু স্বরে নিজেকে বলল, আমার বোকা ফুল, আমার হৃদয় স্পন্দন। কথাগুলো যেন তার নিজের কাছেই স্বীকারোক্তি। আর অন্যদিকে ঠিক ক্লাসরুমের দরজায় পৌঁছে একবার থামলো। বুকের ভিতর জমে থাকা চাপা উত্তেজনা আর ভয় একসাথে মিলিয়ে যেন ধীরে ধীরে হালকা হয়ে আসছে। সে নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, উফ, বাঁচলাম। জাঙ্কুক কাটে যখন বাড়ির ভিতরে পা রাখলো, তখন ড্রয়িং রুম থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর। তে ভিতরে ঢুকতেই চোখে পড়ল সোফায় বসে আছেন তার মামা, পাশে বসে গল্প করছেন তার মা। দুজনের কথোপকথন যেন অনেক দিনের আপন ভাব ঝরে পড়েছে। তেকে দেখেই তার মামা হাসি মুখে ডাক দিলেন, আরে তে মা, কেমন আছো? এসো, এখানে এসো। তার কণ্ঠে ছিল আন্তরিকতা আর স্নেহের মিশ্র সুর। তারপর দৃষ্টি ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকালেন, আর জাঙ্কুক, তুমি কেমন আছো? জাঙ্কুক ভদ্রভাবে মাথা নেড়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি মামা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এইদিকে তিয়া দেরি করলো না, দ্রুত এগিয়ে গিয়ে মামার পাশে বসে পড়ল। তার চোখে মুখে তখন স্পষ্ট আনন্দ, অনেকদিন পর আপনজনকে দেখার সেই সহজ ও নির্ভেজাল খুশি। তারপর তে মামার পাশে বসে আদরে ভঙ্গিতে তার হাতটা জড়িয়ে ধরলো, মুখে একগাল হেসে বলল, মামা কেমন আছেন? আর বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আসলে আজ আমি একটা খুশির খবর দিতে এসেছি। জেনির বিয়ে ঠিক হয়েছে, তাই তোমাদের সবাইকে দাওয়াত দিতে এলাম। সত্যি মামা? আপুর বিয়ে ঠিক হয়ে গেছে? আমরা কিন্তু অনেক মজা করব। অবশ্যই করবে। আর তোমরা তো শহরে থাকো, একটু গ্রামে গেলে শরীর আর মন দুটোই ফ্রেশ হয়ে যাবে। জাঙ্কুক একটু দূরে দাঁড়িয়ে সবকিছু চুপচাপ দেখছিল। তের মুখে এমন উচ্ছ্বাস, চোখে মুখে খুশির ঝিলিক, যেন এই দুনিয়ার আর কোনো চিন্তা নেই। ওই দৃশ্যটা দেখে তার ভিতরে হালকা একটা অস্বস্তি জেগে উঠল। সে খুব আস্তে, প্রায় নিজেই কাছে ফিসফিস করে বলল, এত খুশি হওয়ার কি আছে? ওখানে গেলে তো আমার থেকে দূরে যেতে পারবে, তাই এত খুশি, তাই না? কণ্ঠে ছিল চাপা অভিমান আর এক অদ্ভুত ঈর্ষা, যা সে নিজেও ঠিক বুঝতে পারছে না। ঠিক তখনই মামার কণ্ঠ ভেসে এলো, জাঙ্কুক, তোমাকেও কিন্তু যেতে হবে, তুমি তো যেতে চাও না। জাঙ্কুক এবার হালকা হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে, যাব। 3 দিন পর শহরের কোলাহল পেছনে ফেলে দীর্ঘ পথ পেরিয়ে গাড়িটা ধীরে ধীরে ঢুকলো দিনাজপুরের বিরল উপজেলার বাড়িয়া গ্রামের মাটির রাস্তায়। চারপাশে সবুজ ধান ক্ষেত, দূরে তাল গাছের সারি, মাঝে মাঝে কাঁচা রাস্তার ধুলো উড়ে এসে গাড়ির কাছে লাগে। তে গাড়ির জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। তার চোখে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি, শৈশবের স্মৃতি, পুরোনো দিনের ছোঁয়া। সবাই একসাথে এসেছে, শুধু নেই জাঙ্কুকের বাবা। তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ ব্যবসার কাজে তাকে অন্য কোথাও যেতে হয়েছে, তাই শেষমেশ তাকে ছাড়াই রওনা হতে হয়েছে বাকিদের। তের মামার বাড়ি পুরনো ধাঁচের 2 তলা বাড়ি, সামনে বড় উঠোন, এক পাশে গাছপালা, অন্য পাশে টিউবওয়েল। এই বাড়িতে এখন থাকে শুধু তের মামা আর তার পরিবার, নানা নানি আর নেই। গাড়ি থামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা 2 জন মানুষ এগিয়ে এলো। তের মামা আর মামি সকলেই কুশল বিনিময় করলো, কিন্তু এত আনন্দের মাঝে, ভিড়ের মাঝে একটা মানুষ একেবারে আলাদা হয়ে দাঁড়িয়ে রইল। জাঙ্কুক, তার মুখের হাসিটা মিলে গেল খুব দ্রুত, চোখে হালকা কঠোরতা নেমে এলো। আর এর কারণ একটাই, তের মামাতো ভাই সবিন, যে তেকে পছন্দ করে, আর এটা জাঙ্কুকও জানে। এইদিকে তে তখন স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলছে, কিছু টের পাচ্ছে না, কিন্তু জাঙ্কুকের চোখে তখন স্পষ্ট একটা সতর্কতা। কেউ যদি তার
তের দিকে হাত বাড়ায়, তাহলে সে চুপ করে থাকবে না। দীর্ঘ যাত্রার ক্লান্তি সবার শরীরে স্পষ্ট, বিশেষ করে তের মায়ের। তার এই মুহূর্তে বিশ্রাম প্রয়োজন। তের মামি সকলকে তাদের রুম দেখিয়ে দিল। তে বিশ্রাম করে বিকেলের দিকে একটু হাঁটতে লাগলো। ঠিক তখনই তার মামাতো ভাইয়ের সামনে পড়লো। সবিন দেয়ালের পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তেকে দেখে তার মুখে হাসি ফুটে উঠল। আরে তে, কেমন আছো? তেও হেসে উত্তর দিল। তারপর হঠাৎ তার মুখে একটু অভিমান ফুটে উঠল। ফুলকুচি একটু নরম কণ্ঠে বলল, ভাইয়া আমি কখন এসেছি, অথচ আমার খোঁজ খবর নিলে না? কতদিন হয়ে গেল তোমার সাথে দেখা হয় না। তুমি তো কিসের একটা পুলিশের চাকরি পেয়েছো, সেই তো ওটা নিয়েই পড়ে আছো। কারোর জন্য কোনো মায়া দয়া নেই তোমার, তাই না? আমাদের কথা মনে পড়ে না? তের অভিমানী মুখটা দেখে সবিন হেসে ফেলল। তারপর এগিয়ে এসে আলতো করে তের গাল টেনে বলল, পিচ্ছি বইটা বুঝে রাগ করেছে? আমি মোটেও কিন্তু পিচ্ছি না। তার কণ্ঠে রাগের ছোঁয়া থাকলেও চোখে ছিল মিষ্টি এক ঝিলিক। ঠিক তখনই জাঙ্কুক নিজের রুম থেকে বের হচ্ছিল। দরজা খুলে বাইরে পা রাখতে তার দৃষ্টি গিয়ে আটকে গেল সামনের এই দৃশ্যে। সবই তের গাল ধরে আছে আর তে হেসে হেসে কথা বলছে। মুহূর্তের মধ্যে জাঙ্কুকের জ্বর শক্ত হয়ে গেল। তার হাত মুঠো হয়ে উঠল, আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেল। চোখে কঠিন রাগের দৃষ্টি স্থির হয়ে তাকিয়ে রইল তাদের দিকে। ওইদিকে সবিন আবার হেসে বলল, তাহলে কি? তে এবার একটু অপ্রস্তুত হয়ে বলল, আগে গাটা ছাড়ো। সবিন হেসে হাত সরিয়ে নিল। তে একটু সোজা হয়ে দাঁড়িয়ে গলাটা পরিষ্কার করে বলল, আমি এখন অনেক বড় হয়ে গেছি, এখন আমি ভার্সিটিতে পড়ি। সবিন কিছু বলতে যাবে, তার আগে তার ফোনে কল এলো। তখনই তে মজা করে বলে উঠল, এই যে তোমার সরকার কল দিয়েছে, যাও এবার চামচামি করো। কথাটা বলে সে আর দাঁড়ালো না। হাসতে হাসতে সে সামনে হাঁটতে শুরু করলো। এদিকে সবিন ফোনটা কানে দিয়ে কথা বলতে বলতে সে উল্টো দিকে হাঁটতে লাগলো। করিডোরে হাঁটতে হাঁটতে তের মুখে তখনও হালকা হাসি লেগে আছে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ পেছন থেকে শক্ত করে কেউ তার হাত ধরে টান দিয়ে রুমে নিয়ে গেল। সবকিছু এত দ্রুত ঘটলো যে তে কিছু বুঝে ওঠার আগেই নিজেকে একটা রুমের ভেতরে টেনে নেওয়া অবস্থায় পেল। তারপর ধপ করে দরজা বন্ধ হয়ে গেল। পরের মুহূর্তে জাঙ্কুক ওকে দেয়ালের সাথে চেপে ধরলো। তে নিঃশ্বাস আটকে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল, বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। কিছু বলার আগেই জাঙ্কুক ঝুঁকে পড়লো তার মুখে। থামলো তের গিবা দেশে। তারপর একটা তীব্র ব্যথা ছড়িয়ে পড়লো তের শরীরে জুড়ে। সে কেঁপে উঠলো। জাঙ্কুক দাঁত বসিয়েছে তার গিবায়। তের হাত দুটো অজান্তে উঠে গেল। সে চেষ্টা করলো তাকে সরাতে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে সে হার মানলো। তার শরীর কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে। ব্যথা ছটফট করতে করতে সে কোনো রকম শব্দ বের করলো, কি কি করছেন আপনি? তার কণ্ঠ ভাঙা, কাঁপা, ভয় আর যন্ত্রণায় মিশে আছে। রুমের ভেতর বাতাসটা হঠাৎ করেই ভারী হয়ে উঠলো। জাঙ্কুক ধীরে ধীরে দাঁত সরালো, কিন্তু দূরে গেল না। তার মুখ তখনও তের গলদেশে গুজে আছে। গরম নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ত্বক। তের পুরো শরীর কাঁপছে, ভয়, ব্যথা আর অপ্রস্তুত এক অনুভূতিতে। নিচু আর ভারী কণ্ঠে জাঙ্কুক বলে উঠল, তুই ওই ছেলেটার সাথে কেন হেসে হেসে কথা বলছিলি? একটু থামলো। তার কণ্ঠে রাগ জমাট বেঁধেছে। কেন বল, এখন থেকে আমার মেরে ফেলতে মন চাইছে। তে নিঃশ্বাস আটকে গেল। জাঙ্কুক এবার মাথা তুলে তার চোখের দিকে তাকালো। চোখে আগুন, অসহ্য রাগ আর এক অদ্ভুত অধিকারবোধ। আমাকে কি তোর ভালো লাগে না যে অন্য ছেলেদের সাথে এভাবে কথা বলিস? তুই জানিস না আমি এসব পছন্দ করি না। আই জাস্ট হেট ইট। কথাটা যেন ছুঁড়ে মারল সে। তোকে ইউনিভার্সিটিতে একদিন না করেছিলাম, না তুই ছেলেদের সাথে কথা বলিস, এটা আমার পছন্দ না। তে কাঁপা কণ্ঠে কোনো রকমের শব্দ বের করলো, উনি উনি আমার ভাইয়া, অনেকদিন পর দেখা হয়েছে তাই। তার গলা স্পষ্ট ভয় আর অসহায়তা। জাঙ্কুক যেন আরো ক্ষিপ্ত হয়ে উঠলো। সে হঠাৎ চিৎকার করে উঠলো, কেন বললি? বলতে পারবি না? তুই শুধু আমাকে ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবি না তুই? হেসে এসে তে স্তব্ধ। তার চোখে জল এসে গেছে। জাঙ্কুক শেষবারের মতো চোখে বলল, আর যদি বলিস তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবি। তোর চয়েস, তুই কি চাস? কথাটা বলে হঠাৎ করে সে তেকে ছেড়ে দিল। তে প্রায় ভেঙে পড়ার মতো হয়ে গেল। জাঙ্কুক আর এক মুহূর্তে দাঁড়ালো না, দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা রুমের ভেতর ধাক্কা দিয়ে ফিরে এলো। তে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। তার শরীর কাঁপছে, গলা জ্বালা করছে, চোখ বেয়ে নেমে আসছে নীরব অশ্রু। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। ঠিক তখনই দরজাটা ধীরে খুলে ভেতরে ঢুকলো লিজা। তের দিকে চোখ পড়তে সে থমকে গেল। কি হয়েছে আপু, এভাবে কাঁদছো কেন তুমি? তে আর নিজেকে সামলাতে পারলো না। লিজাকে দেখে সে এগিয়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তার কাঁধে মুখ গুজে কাঁপা কণ্ঠে বলল, তোর ভাই আমাকে শুধু শুধু বকে, আমি মোটেও দোষ করিনি। লিজার বুকটা কেঁপে উঠলো। সে তেকে আরো জড়িয়ে ধরে বলল, কি ভাইয়া তোমাকে এখানে এসে বকেছে? আচ্ছা আমি বলে দেবো না ভাইয়াকে। সে আলতো করে তের মুখটা তুলে তের চোখ মুছে দিয়ে বলল, তুমি এখন কান্না বন্ধ করো। এভাবে কান্না করলে হবে? আমরা তো আনন্দ করতে এসেছি, তাই না? তে চুপ করে শুনছে। লিজা হালকা উচ্ছ্বাস নিয়ে বলল, চলো না বাড়ির পিছনটায় যাই,
ওখানে না অনেক সুন্দর সুন্দর পুকুর দেখে আসলাম, আর অনেক কিছু আছে। তুই কিছুক্ষণ চুপ করে রইল, তারপর চোখে জল মুছে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ঠিক আছে চল। দুজনেই রুম থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে বাড়ির পেছনের দিকে হাঁটতে লাগলো। বিকালের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসছে, আর সে আলোয় চোখের জলের আড়ালে লুকিয়ে দিয়ে নিজেকে আবার একটু সামলানোর চেষ্টা করলো। বিকালের শেষ আলোটা পুকুরের জলে পড়ে ঝিকমিক করছে। এই নীরবতার মাঝে পুকুর পাড়ে একা বসে আছে জাঙ্কুক। তার মুখটা গম্ভীর, চোখ দূরে স্থির, মাথার ভেতর বারবার ঘুরে বেড়াচ্ছে কিছুক্ষণ আগের ঘটনাটা। সে জানে সে যা করেছে ঠিক করেনি। তের সাথে এমন ব্যবহার করার ইচ্ছে তার কখনোই ছিল না, কিন্তু তের ওই হাসি, অন্য কারোর জন্য ওভাবে কথা বলা, এইসব দেখলে তার ভেতরটা যেন আগুনে জ্বলে ওঠে। রাগে অস্থিরতায় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সব শান্ত হয়ে গেলে নিজের কাছে নিজের খারাপ লাগে। সে চুপচাপ বসে আছে। ঠিক তখনই পেছন থেকে একটা নরম কণ্ঠ ভেসে এলো, আপনি এখানে বসে আছেন? জাঙ্কুক বিরক্তি নিয়ে পেছনে তাকালো। একটু দূরে দাঁড়িয়ে আছে নেন্সি। নেন্সি হচ্ছে ওদেরই কাজিন। নেন্সি বলে উঠল, আপনি এখানে বসে আছেন? আপনার কি মন খারাপ? আমি কি আপনাকে বিরক্ত করলাম? জাঙ্কুক ভিতরে ভিতরে বিরক্ত হয়ে উঠল। তারপর মনে মনে বলল, যখন দেখছো আমি চুপ করে আছি তখন আবার প্রশ্ন করছো কেন? কিন্তু মুখে কিছু বললো না, শুধু ঠান্ডা গলায় বলল, না আমার এখানে ভালো লাগছে না, তাই চলে যাচ্ছি। তারপর জাঙ্কুক উঠে দাঁড়িয়ে গেল। নেন্সি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, শুনুন আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? তাড়াতাড়ি বলো। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় লিজা। আরে তোমরা এখানে? আমরা তো ঘুরতে এসেছি। কথাটা শুনি জাঙ্কুক আর নেন্সি দুজনেই ঘুরে তাকালো। দেখলো লিজা আর জেমিন দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। জাঙ্কুকের দৃষ্টি গিয়ে থামলো তের চোখে। তেও তাকিয়ে আছে তার দিকে। চোখে চোখ পড়তে দুজনের ভেতর দিয়ে যেন একটা কিছু বয়ে গেল, অভিমান, কষ্ট, না বলা অনেক কথা। কিন্তু জাঙ্কুক এক সেকেন্ডও তাকিয়ে থাকলো না। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। তারপর ন্যান্সির দিকে তাকিয়ে বলল, ন্যান্সি তোমার কথা পরে শুনবো, এখন আসছি। কথাটা বলে সে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পা ফেলে সেখান থেকে পাশ কাটিয়ে চলে গেল। তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে কেমন যেন একটা কষ্ট জমে উঠল, করুণ নীরব। সে শুধু তাকিয়ে রইল জাঙ্কুকের চলে যাওয়ার দিকে। রাত বাজে তখন 10টা। বাড়ির বড় ডাইনিং রুমে সবাই একসাথে খাবার খেতে বসেছে। তে ধীরে এসে বসলো, কিন্তু সে বসলো ইচ্ছে করে জাঙ্কুকের একদম সামনে। তার ভেতরে একটা ছোট্ট আশা। এখন হয়তো একবার হলো জাঙ্কুক ওর দিকে তাকাবে। তে মাথা নিচু করে বসে আছে, কিন্তু চোখের কোণ দিয়ে বারংবার তাকাচ্ছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ঠিক তার সামনে, কিন্তু সে একবারও তাকালো না, যেন পুরোপুরি অগ্রাহ করছে তেকে। তের বুকটা হালকা কেঁপে উঠলো, চোখে জল এসে গেল, কিন্তু সে সামনে নিল, কারণ ও কারোর সামনে দুর্বল হতে চায় না। ঠিক তখনই টেবিলের মাথায় বসা তের মামা গলা পরিষ্কার করে বলে উঠল, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো ভাইজান। আমি সবিনের জন্য তেকে চাই, মানে সবিনের বউ করে। মুহূর্তের মধ্যে টেবিল জুড়ে নেমে এলো একটা গভীর নীরবতা। তিনি দ্রুত যোগ করলো, তুমি চিন্তা করো না, এইবারের বউ না মেয়ে হয়েই থাকবে। তার কণ্ঠে আশ্বাসের সুর। তের মামিও সাথে সাথে মাথা নেড়ে সম্মতি জানালো। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না, শুধু বিস্ময়ে জমে গেছে মুহূর্তটা। তের হাত কেঁপে উঠলো, তার গলায় খাবারটা যেন আটকে গেল। তার ঠিক সামনে বসা জাঙ্কুকেও থেমে গেছে, তার চোখ শক্ত হয়ে উঠেছে, হাত মুঠো হয়ে গেছে। ধীরে ধীরে তার মুখ লাল হয়ে গেল। তে ভয়ে ভয়ে তার দিকে তাকালো। জাঙ্কুকের চোখে চোখ পড়তে সে যেন ভয়ে জমে গেল। ওই চোখে এমন কিছু ছিল যা তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সে তাড়াতাড়ি চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো। তখনই তের মা বলে উঠল, এসব এখন থাক না, আগে জেনির বিয়েটা হয়ে যাক, তারপর না হয় এসব নিয়ে কথা বলা যাবে। কথাটা বলে তিনি পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। জাঙ্কুক হঠাৎ করে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। চেয়ারের শব্দটা ঘর নীরবতাকে ভেঙে দিল। একবারও কারোর দিকে না তাকিয়ে সে গট গট করে হাঁটতে লাগলো। তার পায়ের শব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে ধীরে ধীরে মিলিয়ে গেল। তে স্থির হয়ে বসে রইল। তার চোখ সেই দিকে যেদিক দিয়ে জাঙ্কুক চলে গেল। মনে হচ্ছিল কিছু একটা বলতে চায়, কিছু একটা থামাতে চায়, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেছে। সে কিছুই বলতে পারলো না। জাঙ্কুক রুম থেকে বের হয়ে ব্যালকনির দিকে ধীরে ধীরে পা বাড়লো। রাতের হালকা বাতাসের সঙ্গে সাথে তার মনে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে। পকেটে হাত ঢুকিয়ে বের করলো একটি সিগারেট, মুখে দেওয়ার জন্য ঠোঁটের কাছে আনতে হঠাৎ কেউ তার হাত ধরে টেনে নিল। পাশে তাকাতে দেখতে পেল কাই। কাই জাঙ্কুকের সিগারেট হাতে নিয়ে সরাসরি ফেলে দিল। তারপর শান্ত কণ্ঠে বলল, জানিস তো সিগারেট খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, তাহলে খাচ্ছিস কেন? জাঙ্কুক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। ভাইয়া তুমি তো জানো আমি এরকম কেন করছি, যদি তাই আমার না হয়। জাঙ্কুকের চোখে আগুন, কণ্ঠে কষ্ট আর আবেগের মিশ্রণ। কাই গভীর নিঃশ্বাস ফেলল। আমি ব্যবস্থা করব, তুই শুধু পড়াশোনা শেষ কর, এই বছরটাই তো। ভাইয়া তে শুধু আমার, বলো ও শুধু আমার। কাই একটা মুচকি হাসি দিল। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে উঠল,
হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুই কি লজ্জা পাচ্ছিস না বউয়ের বড় ভাইয়ের সামনে এসব বলতে? না ভাইয়া, আমার তেকে চাই, আমি ওকে অনেক ভালোবাসি, আর এটা আমি সবার সামনে বলতে পারবো। হয়েছে, এসব বলার দরকার নেই। আগে যা আমার বোনের সঙ্গে মান অভিমান ভেঙে আয়। তোমার বোন ওই কাজ কিভাবে করলো আমি কখনোই যাব না, যার দরকার সে আসবি। কাই মেয়েতে হেসে বলল, আচ্ছা দেখবো। কতদিন না যেয়ে থাকিস? জাঙ্কুক শুধু হেসে দিল, চোখে কোনো শব্দ না থাকলেও হাসিটা তার সমস্ত আবেগের প্রতিফলন বহন করলো। রাতের নিস্তব্ধতায় জাঙ্কুক রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে। সে নিজে নিজে আড়ালো, আমি তাকে বড্ড ভালোবাসিতে তাই বোকামি করি, পাগল হই। কিন্তু এবার এবার আর তোর সঙ্গে আমি কথা বলবো না, দেখ কেমন লাগে আমাকে ছাড়া। ঠিক সেই মুহূর্তে তেও ছাদে পা বাড়ালো। সে দেখতে পেল জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তেয়ের মন আরো খারাপ হয়ে গেল। বিকালে সেই ক্ষণ থেকে জাঙ্কুকের কাছ থেকে কোনো কথা শুনেনি। সে তার কষ্টকে ধরে রাখতে না পেরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জাঙ্কুকের পাশে দাঁড়ালো। জাঙ্কুক কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালো। তেকে দেখে সে ঘুরে হাঁটা ধরলো। তে তা দেখে এক সেকেন্ড সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে সে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন জাঙ্কুক ভাইয়া? আমি কি ভুল করেছি? আমি তো শুধু কথা বলেছিলাম, এর জন্য আমাকে এত বড় শাস্তি দিবেন? তুই যা ইচ্ছে কর, তাতে আমার কি? আমার সামনে থেকে সর প্লিজ, আমাকে এভাবে দাঁড়িয়ে দিবেন না। আমার অনেক কষ্ট হয় আপনার এই ব্যবহারে। জাঙ্কুক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু তের কণ্ঠের ভীষণ যন্ত্রণার আওয়াজ তার কানে পৌঁছেছিল। তে কেমন শব্দ নয়, তার হৃদয়টাই যেন জাঙ্কুকের সামনে খুলে দিয়েছে। জাঙ্কুক হঠাৎ থেমে গেল, তারপর গভীর কণ্ঠে বলে উঠল, আমি যা বলবো তা শুনবি? তে এক মুহূর্ত দেরি করলো না, চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে মাথা নাড়ালো। সে যেন এক মুহূর্তে জাঙ্কুকের যে কোনো কথা মেনে নিতে প্রস্তুত। জাঙ্কুক একটু থেমে বলল, আচ্ছা সকালে রেডি থাকিস, ঠিক 5টার সময়। কথাটা বলে সে ঘুরে দাঁড়ালো, যেন আর এক মুহূর্তে এখানে থাকতে চায় না। কিন্তু দেহের ভেতরে অস্থিরতা তাকে থামতে দিল না। তাড়াতাড়ি করে সে বলে উঠল, কোথায় নিয়ে যাবেন আমাকে? তা বলবো না, যদি আমাকে বিশ্বাস করিস তাহলে রেডি থাকিস, নয়তো থাকিস না। এই কথাটুকু বলে সে সেই দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল নিস্তলার নিস্তব্ধতায়। তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, শুধু মনে মনে বলে উঠল, আমি নিজের থেকেও বেশি আপনাকে বিশ্বাস করি জাঙ্কুক ভাইয়া। সকাল ঠিক 5টার দিকে তে ধীরে ধীরে রুমের দরজা খুলে বাইরে বের হলো। তার হৃৎপিণ্ডটা অকারণে একটু দ্রুত চলছিল। বাইরে পা রাখতেই সে থমকে দাঁড়ালো। জাঙ্কুক দাঁড়িয়ে আছে চুপচাপ নিঃশব্দে। তে এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, কিন্তু সে কিছু বলার আগেই জাঙ্কুক ঘুরে দাঁড়ালো এবং হাঁটা শুরু করলো। একটা শব্দও না করে তে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে তার পিছনে হাঁটা ধরলো। বাড়ির বাইরে এসে জাঙ্কুক গাড়ি দরজা খুলে ভেতরে বসে পড়লো। একবারও পিছনে তাকালো না। তে কিছুটা ইতস্ত হলেও শেষমেশ সাহস সঞ্চয় করে সে নিজেও গাড়িতে উঠে বসলো। গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলতে শুরু করলো। তের মনে অনেক প্রশ্ন, কোথায় যাচ্ছে তারা, কেন নিয়ে যাচ্ছে জাঙ্কুক তাকে? প্রশ্ন একের পর এক তার মাথার ভিতরে ভিড় করলো। তে কোনো প্রশ্ন করলো না। প্রায় 3 ঘন্টা পর দীর্ঘ নিরবিচ্ছিন্ন যাত্রার শেষে গাড়িটা ধীরে ধীরে শহরের ব্যস্ততায় ঢুকে পড়লো। ফরাসের নীরবতা অনেক আগেই মিলিয়ে গেছে। এখন মানুষের কোলাহল, যানবাহনের শব্দ আর ব্যস্ত সকাল। তে জানলার বাইরে তাকিয়েছিল এতক্ষণ, কিন্তু তার মনে জমে থাকা প্রশ্নগুলো একটুও বদলায়নি, বরং প্রতিটি মুহূর্তের সাথে সাথে সেগুলো আরো ভারী হয়ে উঠছিল। শেষমেশ সে আর চুপ থাকতে পারলো না। আমরা জেনিয়াপুর বিয়ে ছেড়ে এখানে কেন এসেছি? চুপচাপ বস, বেশি কথা আমার একদমই পছন্দ না। সাথে সাথে চুপ হয়ে গেল। এখন সকাল বাজে 8টা। সূর্যের আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছে শহরের উপর। তে অবাক হয়ে সামনে তাকালো। একটা কাজী অফিস। সে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আমরা এখানে কেন এসেছি? এখন তো অন্তত বলুন ভাইয়া। আগে ভিতরে চল, তারপর বলছি। কাজী অফিসের ভিতরে ঢুকতে এক ধরনের চাপা গাম্ভীর্য চারপাশে ভেসে বেড়াচ্ছিল। যাকে ভিতরে ঢুকিয়ে তের দিকে তাকিয়ে হালকা ইশারা করলো, বস। তে কিছুটা দ্বিধায় পড়লো, চুপচাপ গিয়ে চেয়ারে বসে পড়লো। জাঙ্কুকও তার পাশে বসলো। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো জাঙ্কুকের বন্ধু সাইনো, আরো কয়েকজন বন্ধু তার। তারপর জাঙ্কুক কাজের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে উঠলো, আপনি বিয়ের কাজ শুরু করুন। কথাটা শোনা মাত্রই তে থমকে গেল, আবার কণ্ঠে বলে উঠলো, বিয়ে মানে? জাঙ্কুক ধীরে ধীরে তার দিকে তাকালো, আমাদের বিয়ে হবে এখন। আমায় বিয়ে করবি না? না তেমন না, কিন্তু কেউ জানে না। আর এভাবে? এই কথা শেষ করার আগে জাঙ্কুক বলে উঠলো, তুই বিয়ে করবি কাকে? প্রশ্নটা সরাসরি। তে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো, আপনাকে। তাহলে আমি জানলেই হবে। কাজে ইতিমধ্যে কাগজপত্র গুছিয়ে বসে পড়েছেন। সাইনো আর অন্য বন্ধুদের পাশে দাঁড়িয়ে সাক্ষী হয়ে কাটে বসে আছে এক অজানা জীবনের দাঁড় গড়ায়। তার বুকের ভেতরে যেন ঝড় বয়ে যাচ্ছে। সবকিছু এত দ্রুত ঘটছে যে ঠিকমতো সবকিছু বুঝে উঠতে পারছে না এটা স্বপ্ন নাকি বাস্তব। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হতে হতে সময় গড়িয়ে প্রায় 9টার কোঠায় পৌঁছেছে। জাঙ্কুকের 2 বন্ধু ইতিমধ্যে বিদায় নিয়েছে।
তাদের উপস্থিতি কোলাহল মিলিয়ে গিয়ে চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। তে চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চোখের দৃষ্টি অনির্দিষ্ট। হঠাৎ এই পরিবর্তন তার এই চেতনাকে স্তব্ধ করে দিয়েছে। অন্যদিকে জাঙ্কুক নিঃশব্দে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তের মুখে এক অপ্রশান্ত লজ্জার আভা, চোখে নত কোমলতা আর আচরণে এক অচেনা স্নিগ্ধতা, সব মিলিয়ে সে যেন একেবারে অন্যরূপে ধরা দিয়েছে। জাঙ্কুক সে নিবিড় দৃষ্টি অনুভব করতেই তের ভেতরটা অস্থিরতায় ভরে এলো। তে অপ্রস্তুত ভঙ্গিতে নিচু কণ্ঠে বলে উঠল, ওইভাবে কি দেখছেন? জাঙ্কুক গম্ভীর স্বরে বলে উঠল, আমার প্রিয়তমাকে। আজ তাকে যেন আরো বেশি সুন্দর আর স্নিগ্ধ লাগছে। কথাগুলো উচ্চারিত হতেই যেন তে স্থির হয়ে গেল। লজ্জার আবেশে তের গাল রক্তিম হয়ে উঠল। জাঙ্কুক হালকা হেসে গলা খাকায় দিয়ে বলে উঠল, আচ্ছা গাইতে বস। তুই কোনো প্রতিবাদ করলো না, নীরবে মাথা নাড়িয়ে গাইতে গিয়ে বসে পড়লো। জাঙ্কুক এসে ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট করলো। তে বলে উঠল, আমরা কোথায় যাবো এখন? আবার গ্রামে? মাথা খারাপ? ওখানে গিয়ে আমি তোকে ওই সবিনের কাছে যেতে দিব? কখনোই না। বাড়ি যাব। আমি খুব ক্লান্ত এখন, আমার ঘুমের দরকার। কিন্তু আমাদের জন্য তো সবাই চিন্তা করবে না? আমি লিজাকে মেসেজ করেছি। তে আর কিছু জিজ্ঞাসা করলো না। গাড়ির জানলার বাইরে শহর দ্রুত পিছনে সরে যাচ্ছিল। কিছুক্ষণ নিরবিচ্ছিন্ন চলার পর হঠাৎ করেই গাড়ির পথ স্লো হয়ে এলো এবং পরক্ষণেই তা সম্পূর্ণ থেমে গেল। আরে, গাড়ি থামালেন কেন? একটু অপেক্ষা কর। অতঃপর জাঙ্কুক নেমে গিয়ে একটা ফুলের দোকানে গেল। সেখান থেকে বেশ কিছু ফুলের তোড়া নিয়ে আসলো এবং তের চুলে গুঁজে দিল। এখন মনে হচ্ছে কিছুটা বউ বউ। তে ভাবতেই পারেনি জাঙ্কুক কেমন কিছু করবে। তার চোখে মুখে লজ্জার আভা ছোঁয়া দিল। বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই জাঙ্কুক আর এক মুহূর্তে সময় নষ্ট করলো না, সরাসরি নিজের রুমের দিকে হাঁটা ধরলো। অন্যদিকে তে দরজার কাছে এসে থমকে দাঁড়ালো। তার চোখে আবার সেই চেনা দ্বিধা। এই বাড়ি, এই পরিবেশ, সবকিছুই এখন তার জন্য নতুন। আর সবচেয়ে বড় প্রশ্ন, সে কোন রুমে যাবে? সে কিছুটা অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকতেই জাঙ্কুক হঠাৎ পিছনে ফিরে তাকালো। তাকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ফুরুকুসকে বিরক্তি সরে বলে উঠল, কিরে, আসবি নাকি? কোলে করে আনতে হবে। আমি কোন রুমে যাবো? তে তোতলাতে বলে উঠল। জাঙ্কুক কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আজব, আমার বউ অন্য রুমে থাকবে নাকি? এইসব চিন্তা মাথা থেকে ফেলে দে, আমার রুমে আয়। জাঙ্কুকের মুখে বউ শব্দটা শোনা মাত্রই তে শরীর বয়ে অজানা শিহরণ বয়ে গেল। তে ধীরে ধীরে মাথা নিচু করে হাঁটা শুরু করলো। জাঙ্কুকের রুমে ঢুকতেই চারপাশে এক নিস্তব্ধ পরিবেশ। জাঙ্কুক এরই মধ্যে কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে পড়েছে। তে একা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে গিয়ে সোফার এক কোনায় গুটিসুটি মেরে বসে পড়লো। এই রুমটা এখন তারও সবকিছু কেমন যেন অচেনা লাগছে। তের মনে হলো এই রুমে তো ওর কোনো ড্রেস নেই। তার ভিতরে আবার অস্থিরতা জেগে উঠল। এখন সে কি করবে? কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে জাঙ্কুক বাইরে বেরিয়ে এলো। তে তাকে বের হতে দেখা মাত্রই তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আমি রুমে যাচ্ছি, রুম থেকে ড্রেস নিয়ে আসি। এই রুমে তো আমার কোনো ড্রেস নেই। জাঙ্কুক সংক্ষিপ্তভাবে মাথা নাড়লো। যা, আর তাড়াতাড়ি আসবি, এখানে ফ্রেশ হবি। তে নীরবে সম্মতি জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। যেন হঠাৎ করে সবকিছু তাকে ঘিরে ধরেছে, নতুন সম্পর্ক, নতুন দায়িত্ব আর অচেনা অনুভূতির ভার। আলমারি খুলে সে ধীরে ধীরে একটি ড্রেস বের করলো। কাপড় হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে হলো এই সাধারণ কাজটুকু আজ তার কাছে ভিন্ন অর্থ বহন করছে। তারপর নিজেকে সামনে নিয়ে আবার জাঙ্কুকের রুমের দিকে ফিরে এলো। রুমে ঢুকতেই সে থমকে দাঁড়ালো। পুরো রুমটা অন্ধকারে নিমজ্জিত। যদিও এখন সকাল গড়িয়ে বেশ বেলা হয়েছে, তবুও জানালার পর্দা টেনে দেওয়া আর বাতি নিভিয়ে রাখার কারণে ঘরের ভেতর এক গভীর অন্ধকার বিরাজ করছে। তের চোখ গেল বিছানার উপর। জাঙ্কুক বিছানায় উপর হয়ে শুয়ে আছে। মনে হচ্ছে ক্লান্তি তাকে পুরোপুরি গ্রাস করেছে। তে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। জাঙ্কুক তখন বিছানায় অর্ধশয়িত অবস্থায় ছিল। ক্লান্ত শরীরের ভারে মাথা হালকা করে বালিশে ঠেকানো। তে একটু অবাক হলো, যখন গিয়েছিল তখন দুপুর হয়ে শুয়েছিল, এখন এভাবে শুয়ে আছে কেন? তে শাড়ি পরেছে, কালো রঙের। সেই শাড়ি তার গায়ে এমনভাবে মানিয়েছে যেন স্বাধীনতা আর সৌন্দর্য একত্রে এক অপূর্ব রূপ ধারণ করেছে। কোমল আর আঠারিতে তার উপস্থিতি আরো মায়াময়, আরো গভীর হয়ে উঠেছে। জাঙ্কুক কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন যেন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল তেকে এই রূপে দেখে। তে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আয়না নিজের প্রতিচ্ছবি দেখে আলতো করে শাড়িটা ঠিক করে নিল, যেন নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছে। তারপর ধীরে ধীরে সেই চুলের খোপায় থাকা গাজরাটা আবার পরার জন্য হাত বাড়ালো। ঠিক তখনই জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো, তে এখন মাথায় গাজরা দেওয়ার দরকার নেই, এদিকে আয়। তার স্বর ছিল এক ধরনের স্থির আদেশ, যার ভিতরে লুকিয়ে ছিল এক অদ্ভুত অধিকারবোধ।
তে এক মুহূর্তে থমকে গেল, তারপর নীরবে গাছটা রেখে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। সে এসে জাঙ্কুকের সামনে দাঁড়াতেই জাঙ্কুক কাল বিলম্ব না করে তের হাত ধরে এক টানে নিজের দিকে টেনে নিল। পর মুহূর্তেই তে ভারসাম্য হারিয়ে বেড়ে পড়ে গেল। জাঙ্কুক তাকে ছেড়ে দিল না। তৎক্ষণাৎ জাঙ্কুক তেকে নিজের বাহুতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, এমন দৃঢ়তা যেন এই মুহূর্তটাকে আর কখনো হারাতে চায় না। জাঙ্কুকের বুকে তেমনভাবে জড়িয়েছিল যেন সেই মুহূর্তে পৃথিবীর বাইরে আর কোনো অস্তিত্ব তার কাছে অর্থহীন। জাঙ্কুক ধীরে ধীরে মাথা নিচু করে তের গলদেশে মুখ গুজে দিল। তার শ্বাস প্রশ্বাসে একটা অদ্ভুত উষ্ণতা ছিল, যা তের সংবেদনশীল মনকে আরও বেশি অস্থির করে তুলছিল। সে থরথর করে কাঁপতে থাকে, হৃদস্পন্দন লাফাচ্ছে, যে কোনো সময় বেরিয়ে আসবে। তিনি নিজেকে সামলাতে জাঙ্কুকের সিল্কি লম্বা চুলে নিজের হাত ঢুকিয়ে দিল। জাঙ্কুক ফিসফিসিয়ে বলে উঠল, তুই জানিস না তোকে এরূপে দেখে আমার নিজেকে কন্ট্রোল করাটা কতটা কঠিন। তের আঙুলগুলো এখনও জাঙ্কুকের চুলের ভাঁজে আটকে আছে, কিন্তু সে এখন আর ঠিকভাবে ধরে রাখতে পারছে না নিজেকে। তের ভিতরে সব অনুভূতি একসাথে জট পাকিয়ে যাচ্ছে, লজ্জা, অস্বস্তি আর এক অচেনা উষ্ণ টান। এক সপ্তাহ পর বিকেলে বাড়ির পরিবেশ ছিল অস্বাভাবিক শান্ত। প্রত্যেকে নিজের নিজস্ব কাজে নিমগ্ন, কেউ বই হাতে, কেউ বা নিছক অলস সময় কাটাচ্ছে। এমন সময় ড্রয়িং রুমে জাঙ্কুকের বাবা সবাইকে ডাক পাঠালো। সবাই যখন উপস্থিত হলো তখন সে বলে উঠল, তে মা বড় হয়েছে, আর ভাই মারা যাওয়ার পর ও সকল দায়িত্ব আমাকে দিয়ে গেছে, আর আমি জানি না আমি আর কতদিন বাঁচবো। আসলে তের জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে, খুব ভালো ঘর থেকে, ছেলের নিজস্ব ব্যবসা আছে, যথেষ্ট যোগ্য, তেকে নিশ্চয়ই সুখে রাখবে। কথাগুলো উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমের পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন ঘটল। তের মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে উঠল। জাঙ্কুকের অবস্থা ভিন্ন ছিল না, তার চোখে বিস্ময় আর ক্রোধের এক অদ্ভুত মিশ্রণ জমে উঠল। এই পরিবর্তন কায়ের চোখ এড়ালো না। হঠাৎ করে জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো, কি বিয়ে মানে? এভাবে প্রতিক্রিয়া করছো কেন জাঙ্কুক? বোনকে কি সারা জীবন খাওয়াবে? বিয়ে দিতে হবে না? প্রথমত ও আমার বোন না, আমার বউ। আর দ্বিতীয়ত বউকে মানুষ সারা জীবনই খাওয়ায়, এটাই স্বাভাবিক। কথাগুলো শেষ হতেই ড্রয়িং রুমের নিস্তব্ধতা ভেঙে বজ্রপাত ঘটল। কেউ কোনো শব্দ উচ্চারণ করতে পারছে না। তের আশঙ্কা সত্যি হলো, যে গোপন সত্য এতদিন নীরবে লুকিয়েছিল তা আজ হঠাৎ করে সবার সামনে উন্মোচিত হলো। আর এবার মুখমণ্ডল মুহূর্তের মধ্যে কঠোর হয়ে উঠল। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? বউ মানে? ফাজলামি করছিস আমার সাথে? জাঙ্কুক এবার সম্পূর্ণ সোজা হয়ে বসল। তার দৃষ্টিতে কোনো দ্বিধা নেই, বরং এক অটল দৃঢ়তা স্পষ্ট। তারপর শান্ত কণ্ঠে বলল, বাবা, বিয়ে নিয়ে কেউ ফাজলামি করে? আমি ঠিকই বলছি, একদম সত্যি, আমি তোকে বিয়ে করেছি, আর করবই বা না কেন, আমি তোকে ভালোবাসি। তখনই জাঙ্কুকের মা অবিশ্বাসের স্বরে বলে উঠল, জাঙ্কুক, কি বলছো তুমি এসব? তুমি কিভাবে এটা করতে পারো? আজব তো মা, বিয়ে তো করছি, আর এতে তোমরা এমন রিয়েক্ট করছো কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। জিন হঠাৎ করে তের মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠোর স্বরে বলে উঠল, তোমার মেয়েকে তুমি উস্কে দিয়েছো তাই না? আমার ছেলের পিছনে লাগিয়েছো, নইলে এসব অবিবেচনা প্রস্তুত কাজ ও নিজে থেকে করতো না। এর মা বলে উঠল, কি বলছিস এসব? তোর মাথা ঠিক আছে তো? এমন অভিযোগ করার আগে একবার ভেবে দেখেছিস? ছোট আম্মু, আম্মুকে কিছু বলবে না। আম্মু কিছুই জানতো না, যা হয়েছে ওদের দুজনের মধ্যে হয়েছে। এখন আম্মুকে দোষারোপ করার কোনো মানে হয় না। তাদের কথার মাঝে আরেম বলে উঠল, আগে নিজের ছেলেকে সামলাতে শেখো। ছেলেকে তো কখনোই শাসন করনি, আর আমি করতে গেলে সবসময় বাধা দিয়েছো। আজ তার ফল তো সামনেই দেখছো। অতঃপর সে তার দৃষ্টি তের দিকে নিয়ে বলে উঠল, তে, তোমার থেকে এরকম কিছু আমি আশা করিনি। তে মাথা আরও নিচু করে ফেললো, ঠোঁট কাঁপছে, কথাগুলো যেন গলায় আটকে যাচ্ছে। অনেক কষ্টে আমতা আমতা করে সে বলে উঠল, আসলে ছোট আব্বু, আমি। কিন্তু হঠাৎ করে তার কথার মাঝে জাঙ্কুক বলে উঠল, বাবা, কি হয়েছে? আমার বউটাকে এভাবে কেন জিজ্ঞাসা করছো? দেখছো না ভয় পাচ্ছে? চুপ কর, অসভ্য কোথাকার। লজ্জা করে না এভাবে বিয়ে করে আবার বউ বউ বলে বেড়াচ্ছ? তার কণ্ঠে তিরস্কারের তীব্রতা। আজব তো, বউকে বউ বলবো না তো খালাম্মা বলবো? তোমাদের সময় কি বউকে অন্য কিছু বলা হতো? একটা চড় মারবো। এত বেহায়া হলে কবে তুমি? জাঙ্কুক বিন্দু মাত্র বিচলিত হলো না, বরং ঠোঁটে ভেসে উঠল একরকম অদ্ভুত মিশ্রিত হাসি। নির্বিকার স্বরে উত্তর দিল, জন্মের দিন থেকে। আসলে আমি ল্যাংটা হয়ে জন্ম নিয়েছি তো, তাই লজ্জা নেই। যদি আমি তোমাদের মতো কাপড় পরে জন্ম নিতাম তাহলে তোমাদের মতো আমার লজ্জা থাকতো। আর এবার নিজেকে সংযত করে বলে উঠল, বিয়ে করেছো, অথচ এখনো ফাইনাল পরীক্ষা পর্যন্ত দাওনি। বউকে খাওয়াবে কি দিয়ে? জাঙ্কুক সোফার শরীরটা আরও ঢেলে দেয়। এক ধরনের উদাসীন নিশ্চিন্তায় উত্তর দিল, মোহাব্বত। তারপর জাঙ্কুক এক ঝলক তাকালো তের দিকে, তার দৃষ্টিতে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তারপর থেকে উদ্দেশ্য করে বলল, কি রে, চলবে না?
তে ধীরে খুব ধীরে মাথা নাড়ালো। এই একটি মাত্র সম্মতি যেন পরিস্থিতির গতি সম্পূর্ণ বদলে দিল। আরিম দুজনের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, বাহ, তাহলে তো আমার আর কিছু বলার নেই। জাঙ্কুক সঙ্গে সঙ্গে বলে উঠল, আপনাকে কেন বলতে হবে? তুমি যাই করো, এখন তোমার সাথে কিন্তু তে থাকবে না। তোমার ফাইনাল পরীক্ষা শেষ হলে তখন বিয়ে দিয়ে যা হওয়ার হবে। এই সিদ্ধান্ত যেন চূড়ান্ত ঘোষণা, এক ধরনের সীমারেখা টেনে দেওয়া। আজব, আমার বউ অন্য জায়গায় কেন থাকবে? কথাটা বলার পরই এক মুহূর্তে সময় নষ্ট করলো না সে। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে সকলের চোখের সামনে কোনো দ্বিধা ছাড়াই থেকে করে তুলে নিল। তে হতভম্ব হয়ে গেল। এতজনের সামনে এই আচরণে সে সম্পূর্ণ অপ্রস্তুত। তার হাত অচেতনভাবে জাঙ্কুকের কাজ জড়িয়ে গেল, যেন নিজেকে সামলানোর একমাত্র উপায় এটাই। ড্রয়িং রুমে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে। আরে বিস্ময় ও ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এই তোর লজ্জা নেই? কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? আজব, আমার বউ আমার সাথেই থাকবে। তোর বউ তুই ইনকাম করে খাওয়াবি, আমি পারবো না। জাঙ্কুক থামলো না, একবারও পিছনে ফিরে তাকালো না। হেঁটে হেঁটে নিলিপ্ত ভঙ্গিতে বলে উঠল, আমার বাবার যা আছে তাতে আমার পরের 14 গোষ্ঠীও খেতে পারবে, তাই আমার কোনো চিন্তা নেই। আরেম ক্ষুব্ধ হয়ে উঠল, দেখছিস কত বড় বেয়াদব। এই উত্তপ্ত পরিবেশে প্রায় নিজেকে সংযত রাখার চেষ্টা করলো। ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা কষ্ট করে চাপা দিয়ে শান্ত স্বরে বলল, প্লিজ ছোট আব্বু, এত উত্তেজিত হবেন না, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। ওর জন্য একদিন আমি অসুস্থ হয়ে পড়ব। সেটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠল। পরের দিন সকালবেলা ইউনিভার্সিটির প্রাঙ্গণে পা রাখতে জাঙ্কুক অনুভব করলো সবকিছু যেন আগের মতোই, তবুও কোথাও একটা শুকনো পরিবর্তন ঘটে গেছে। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর সায়না বলে উঠল, রতি বিদেশ চলে গেছে, পড়াশোনা করতে গেছে, কিন্তু আসল কারণটা তো তুই বুঝতেই পারিস। তোর বিয়ের কথা শুনে থাকতে পারিনি এখানে। জাঙ্কুক আগে অনুভব করেছিল রোজের দৃষ্টি, কিন্তু জাঙ্কুক রোজের সেই অনুভূতিকে কখনোই গুরুত্ব দেয়নি, কিন্তু ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে। সে মনে মনে প্রার্থনা করলো রোজি যেন ভালো থাকে, তার জীবনে এমন একজন মানুষ আসুক যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, যার কাছে সে পূর্ণতা খুঁজে পাবে। এরপর কেটে গেল 2টা বছর। জাঙ্কুক এখন কর্মজীবনের মানুষ। 1 বছর হলো সে তার নতুন জীবনের অধ্যায় শুরু করেছে, অফিসে জয়েন করেছে। আর সে এখন অনার্সের 3য় বর্ষের ছাত্রী, কিন্তু তার পরিচয়ের এক বড় অংশ জড়িয়ে আছে জাঙ্কুকের জন্য। এই নীরব প্রতীক্ষা। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে গেটের সামনে গাড়ির শব্দ ভেসে আসে। হৃদ স্পন্দন অদ্ভুতভাবে দ্রুত হয়ে উঠল, যেন সে আগেই জানতো এই শব্দ কার। সে দোলনায় বসেছিল, দোলনা থামিয়ে সে একটু এগিয়ে তাকায়। হ্যাঁ, সে পরিচিত গাড়ি। এদিকে জাঙ্কুক দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ক্লান্তি তার শরীরে প্রতিটি ভাঁজে স্পষ্ট। দিনের পর দিন দায়িত্ব আর পরিশ্রম তাকে কিছুটা অবসন্ন করে তুলেছে। তার দৃষ্টিতে এর উপরে পড়তি হালকা হাসি দিয়ে বলে উঠল, বউ। শব্দটি যেন শুধু একটি সম্বোধন নয়, বরং তার সমস্ত ক্লান্তি ভেঙে ফেলার এক গোপন চাবিকাঠি। আর নিজেকে ধরে রাখতে পারে না। দ্রুত পায়ে এগিয়ে এসে সে জাঙ্কুককে জড়িয়ে ধরে। সেই অলিঙ্গনে কোনো দ্বিধা নেই, কোনো সংযম নেই, শুধু নিঃশর্ত ভালোবাসার এক নীরব ঘোষণা। জাঙ্কুক তার হাতে থাকা ব্যাগটি সোফার উপর ফেলে দেয়, যেন এই মুহূর্তে পৃথিবীর সব দায়িত্ব তুচ্ছ। গভীর অনুভূতিতে ভরা কণ্ঠে সে বলে উঠল, আমার শান্তি। তুই অলিঙ্গনের ভিতরে মৃদু স্বরে বলে উঠল, আপনাকে আমি অনেক মিস করেছি। তাই নাকি? আমার বউটা আমাকে মিস করেছে? তাই হালকা মাথা নেড়ে বলে উঠল, অনেক। কিন্তু জাঙ্কুক যেন সহজে বিশ্বাস করতে নারাজ। চোখে মৃদু কৌতুকের রেখা ফুটিয়ে সে বলল, বিশ্বাস হচ্ছে না। তো এখানে একটু বিস্মিত হয়ে তাকালো। কেন? সারাদিন না কোনো কল, না কোনো মেসেজ, তাহলে আমি কিভাবে বিলিভ করবো আমার বউ আমাকে মিস করেছে? আপনি করেছেন? অফিসে গেলে তো আমাকে ভুলেই যান। বাহ, আমার বউটা মনে হচ্ছে অভিমান করেছে। আচ্ছা, আমি ভাঙিয়ে দেবো, নো প্রবলেম, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে আসি। তাই আর কিছু বলো না। তার নিরাপত্তায় যেন সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া। জাঙ্কুক ধীরে ধীরে তাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। প্রায় 20 মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো জাঙ্কুক। তার নজর গিয়ে পড়লো সোফার উপর। সোফা মুখ ফুলিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে জাঙ্কুকের ঠোঁটের কোণে একটা মুগ্ধ হাসি ফুটে উঠলো। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে সে মৃদু স্বরে বলে উঠল, এই যে আমার কিউট ফুল। তবু নীরব রইল। জাঙ্কুক ধীরে ধীরে এসে তার পাশে বসলো। কোমরে হাত দিয়ে তেকে নিজের হাঁটুর উপরে বসালো। তারপর দিকে একটা ব্যাগ দিয়ে বলে উঠলো, এটা খুলে দেখো। একটু ইতস্ত করলো। অতঃপর ব্যাগটা খুলে দেখলো ভেতরে অনেকগুলো রেশমি চুড়ি। আর গাল ফুলিয়ে থাকতে পারো না, খুশির ঝলক তার চোখে মুখে স্পষ্ট। জাঙ্কুক মৃদু হেসে জিজ্ঞাসা করলো, রাগ কমেছে? তারপর মাথা নাড়িয়ে বলে উঠলো, না, তার রাগ কমেনি। জাঙ্কুক এবার দিকে বেশ কিছু চকলেট এগিয়ে দিল। চকলেটগুলো পাওয়া মাত্রই সাথে সাথে খেতে শুরু করলো।
তে যেন মুহূর্তের মধ্যে ভুলে গেছে সে অভিমান করেছে জাঙ্কুকের সাথে। তের এই অবস্থা দেখে জাঙ্কুক মিটি মিটি হাসলো। তেকে সাথে সাথে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। জাঙ্কুকের এমন আচরণে তে হকচকিয়ে গেল, সাথে সাথে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো। এ কি করছেন? নামান আমাকে। না, নামাবো না, এবার আমি আমার চকলেট খাবো। মুহূর্তে তেজ চোখে মুখে লজ্জারা ধরা দিল। সে মুখ লুকালো জাঙ্কুকের বুকে। 2 বছর হয়ে গেল বিয়ের, তবুও আমার বউয়ের লজ্জা ভাঙতে পারলাম না। আজকে কিন্তু ছাড়বো না যতক্ষণ না তোমার লজ্জা ভাঙাচ্ছি। জাঙ্কুক অতি সন্দেহপূর্ণে তেকে বিছানায় শুয়ে দিল। তের বুকের ধুকপুকানি যেন বেরিয়ে চলেছে। সে কিছু বলতে যাবে, তার আগে জাঙ্কুক তার অধৈর্যরা নিজের দখলে নিয়ে নেয়। কিছুক্ষণ পর জাঙ্কুক ছাড়তেই তে বলে উঠল, আমি বলেছি না আমি আপনার উপর রাগ করেছি, সেজন্য তবু তোমার রাগ ভাঙাচ্ছি। বলে সে আবারও তের অধৈর্যরা নিজের দখলে নিয়ে নিল, রাজত্ব চালানোর নিজের মন মতো। তেও আস্তে আস্তে জাঙ্কুকের স্পর্শে সাড়া দিল। রুমের নিস্তব্ধতা তখন আরো গভীর। দুটি মানুষ ধীরে ধীরে একে অপরের অনুভূতির সঙ্গে জড়িয়ে পড়ছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দের প্রয়োজন নেই। তাদের সম্পর্কের এই অধ্যায়টি উচ্চ কণ্ঠ নয়, বরং নিঃশব্দে বিকশিত, যেখানে ভালোবাসা প্রকাশ পায় স্পর্শের শুকনোতায়, দৃষ্টির গভীরতায় আর একে অপরের প্রতি অবিচল আস্থায়। এভাবে তাদের ভালোবাসা প্রবাহিত হতে থাকে সময়ের সঙ্গে, অনুভূতির গভীরতায়, প্রতিদিন নতুন করে। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না।